আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম সাইদুল ইসলাম রুবেল, বলছি গাজীপুর থেকে। আমি পেশায় একজন পুলিশ সদস্য। চাকরির সুবাদে অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয় এবং আমাদের জীবনেও ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা। ঠিক তেমনি একটি ঘটনা বলার চেষ্টা করছি। আমি আর দেরি না করে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। উনিও একজন পুলিশ অফিসার। উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবেই আমার মতো করে বলছি। সঙ্গত কারণেই বড় ভাইয়ের নাম প্রকাশ করা নিষেধ। আমি তখন চট্টগ্রাম জেলার কোনো একটি থানায়। সময়টা 1-2-2007 রাত আনুমানিক 12:30 হবে। আমি থানার সামনে দাঁড়িয়ে আমার আর এক কলিগের সাথে কথা বলছিলাম। হঠাৎ পেছন থেকে অপরিচিত একজন লোকের আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বলে, লোকটা একজন আদিবাসী। সেই লোকটা আমাকে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি বললাম, কেন, কি সমস্যা ছিল তার? সে আমাকে বলল, আমি জানি না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি আর একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে চলে যাই তার বাড়িতে। তার বাড়িটা ছিল পাহাড়ের ওপর। যে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তার চেহারায় একটা বিভৎস রূপ। একজন লোক দিয়ে লাশটি নামিয়ে থানায় নিয়ে আসলাম। তার পরদিন সেই লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হলো। ময়না তদন্ত শেষে লাশটি নিয়ে যেতে হবে স্বজনদের কাছে। দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ ওসি স্যারের ফোন। উনি বললেন, লাশটি আমাকে নিয়ে যেতে হবে। না বলার কোনো সুযোগ নেই। দিনের ডিউটি শেষ করে বাসায় ফিরলাম তখন আনুমানিক 10:30 বাজে, রাত। খাওয়া দাওয়ার পর আমি থানায় গেলাম। বলে রাখি, যে মেয়েটি মারা গেছে তার পরিবারের সদস্যরা বলল লাশটি রাঙামাটি নিয়ে যেতে হবে। কি আর করব? রাত 1টা বাজে একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে একটি ছোট পিকআপ ভ্যানে মেয়েটির ভাই সহ রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় আমি গাড়ির সামনে বসে আছি। গাড়ির পেছনে ছিল আর একজন পুলিশ ও সেই মেয়ের লাশ এবং তার সেই ভাইটি। অনেকখানি রাস্তা যাওয়ার পর পেছন থেকে চিৎকার। গাড়ি থামিয়ে পেছনে দাঁড়ালাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মেয়েটার লাশটি গাড়ি থেকে রাস্তায় পড়ে গেছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আপনারা জানেন, পিকআপ ভ্যানের চারপাশে ডালা লাগানো থাকে, তাই কোনোভাবে লাশটি গাড়ি থেকে গড়িয়ে পড়া সম্ভব নয়। কিন্তু পিছনে থাকা পুলিশ আর মেয়েটির ভাই বলল, গাড়িতে একটা ঝাঁকুনি দিল এবং লাশটি গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। অনেক ভয় পাওয়ার পরও আমি নিজেকে সান্ত্বনা দিলাম আর ওদের ভয় কাটানোর চেষ্টা করলাম। তারপর গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে সবাই মিলে লাশটি আবার গাড়িতে তুললাম। আল্লাহর নাম নিতে নিতে যেতে লাগলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আর একটু সামনে যেতেই দেখি গাড়ির ড্রাইভার কাঁপছে। আমি বললাম, কি হয়েছে, কাঁপছেন কেন? সে বলল, স্যার, আমার গাড়ির স্পিড মিটারের দিকে তাকান। আমি তাকিয়ে দেখি গাড়ির স্পিড 80 কিলোমিটার, কিন্তু গাড়ি এক চুলও নড়ছে না। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি ড্রাইভারকে অভয় দিয়ে বললাম গাড়ি থামিয়ে দিতে। গাড়ি থামাতে পেছনে চিৎকার। পেছনে গিয়ে দেখি লাশটি দাঁড়িয়ে আছে। আমার ভাইটির জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের কাছে পানি নিয়ে তার মুখে পানি দিলাম। তারপর ওর জ্ঞান ফিরে আসতে তাকে অভয় দিয়ে বললাম, লাশের রগে টান দিলে লাশ দাঁড়িয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমন করতে করতে অনেক দূর থেকে ফজরের আজান আমাদের কানে এসে পৌঁছল। শরীর যেন প্রাণ ফিরে পেল। তারপর আমাদের আর কোনো সমস্যা হয়নি। কিন্তু এই ঘটনার কথা মনে হলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা যদি ভালো লাগে তবে লিসনারদের শোনাবেন। আমি 2010 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা। অনেক ব্যস্ততার মাঝেও অনেক কষ্টে ঘটনাটি লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই পড়ে শোনালে অনেক খুশি হব। যাব আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি অবভিয়াসলি একটি ইমেইল। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আশা করছি এই ইমেইলটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালো থাকার দলে, তাই এই কোয়েশ্চেন আর জিজ্ঞেস করলাম না। প্রথমেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য, কারণ আমি বাংলা টাইপ করতে পারি না। আমি লন্ডনে থাকি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। এখানে আমি বিজনেস ম্যানেজমেন্টে স্টাডি করছি।
ভূত এফএম শুনি 2012 থেকে, ইউকেতে আসার পর থেকে অলওয়েজ শুনি। এনিওয়ে, কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনায় চলে যাই। এটা ছিল 1 জুন 2019। আমি লন্ডন থেকে একটা জায়গায় যাচ্ছিলাম, আসলে বার্মিংহাম বলেই দিই, সেখানে যাচ্ছিলেন তিনি, এবং আমার চাচার বাসা থেকে কিছু জিনিস আনার জন্য। ঘটনাটা যাওয়ার সময় ট্রেনে শুরু হয়। ওয়েস্ট মিডল্যান্ডসে আমি ট্রেনে উঠি এবং ছাড়ার পর একটা সিটে বসি। উনি একটা ছবি পাঠিয়েছিলেন, আমি এই ছবিটা যদিও পোস্ট করি, তবে ছবিটা আমি দেখেছি, পায়ের কাছ থেকে ছবিটা তোলা, একদম মোবাইলটা নিচের দিকে নামিয়ে যে ভদ্রলোকের কথা বলছেন তার পায়ের কাছে তোলা ছবিটা। কেন পায়ের কাছ থেকে ছবিটা তুলেছিল একটু পরে বুঝতে পারবেন। যেন তিনি বলছেন যে একটা সিটে বসে এবং ঠিক অপোজিট সিটটা খালি ছিল। পরের স্টপে একজন লোক উঠল, খুব অদ্ভুত দেখতে, সারা শরীরে শুধু কঙ্কালের ট্যাপ। এতে সেটা অবাক হওয়ার মতো কিছু, তো লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন আমি তাকাই তখন চোখ সরাই। আমি ভদ্রতা দেখাতে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউ গোয়িং? লোকটা অনেক রুড হয়ে বলল, হোয়ার এভার ইউ গোয়িং, আই এম গোয়িং উইথ ইউ। আমি একটু অবাক হলাম। তারপর আবার মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে আমি পুরো 2 ঘন্টার রাস্তায় ছিলাম এবং আমার দিকে লোকটা তাকাতে তাকাতে গেল। আমি নামলাম আমার গন্তব্যে এবং বার্মিংহামের আমি নিউ স্ট্রিটে, লোকটা ওইখানে নামলো। আমি যে 94 বাস ধরলাম, লোকটাও একই বাস ধরলো, কিন্তু আমার গন্তব্যে পৌঁছে আমি তাড়াহুড়া করে নেমে গেলাম আর খেয়াল করিনি যে লোকটা নেমেছে কিনা। পরে আমি আমার চাচার বাসায় চলে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু হয়নি। আমার পরের দিন এক্সাম থাকার কারণে ওই দিন রাতেই আসতে হচ্ছে। আমি বাসে আসছি, বার্মিংহামের নিউ স্ট্রিট 10:45 ট্রেন ছিল, কিন্তু ওইটা মিস করে ফেলি। পরের ট্রেনটা ছিল রাতে 12:10। অনেক বিরক্ত হলাম। অবশ্যই 12টায় ট্রেন আসলো এবং আমি উঠলাম রাত্রের ট্রেনে। জেনারেলি মানুষ খুব একটা থাকে না, সো আমার আশেপাশে সবগুলো সিট ছিল খালি। ইনফ্যাক্ট আমার বগিতে মাত্র একটি মেয়ে। ট্রেন ছাড়ার পর আমার টয়লেটে যাবার প্রয়োজন হয়। আমি কিছুক্ষণ পরে টয়লেটে গেলাম এবং ট্রেন চলছে আর আমি লাস্ট বগিতে ছিলাম। সো এর সামনের বগিটা ছিল ফার্স্ট ক্লাস। আমি দরজাটা খোলে না। এনিওয়ে, টয়লেট শেষ করে আমি সিটে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে রোতে আমি বসেছি তার ঠিক পাশের রোতে ওই লোকটা বসে আছে এবং আবারও সে আমাদেরকে তাকানো শুরু করেছে। আমি আবারও কি বললাম যে কি মনে করি আমি বললাম যে ব্যাক টু লন্ডন। কোনো রিপ্লাই দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পরের স্টপেজ যেটা আসলো সেখানে আমি নেমে গিয়ে ওই মেয়েটাও নেমে পড়লো। তখন আমি খুব তিনি নামেননি, তিনি মেয়েটা নেমে পড়লো এবং তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করবো, বুঝতে পারছিলাম না। অবশেষে 2 ঘন্টা কিভাবে কাটাবো কোনো আইডিয়া ছিল না। তখন ইউটিউবে কোরআন ছাড়লাম খুব জোরে জোরে। কোনো রকম আমি সেটা ছাড়লাম এবং লন্ডনে এসে পৌঁছে লোকটাকে দেখলাম না এবং বাসে ঢুকলাম না। ঠিক যতক্ষণ বাসার সামনে আসছি, ঢুকবো বাসায়, হঠাৎ চোখ পড়লো সামনের রোডে। দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বিদ্রুপের মতো করে হাসছে, আর সাহস হয়নি ওই জায়গায় দাঁড়ানোর। জিনিসটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। আমি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করি, সো 6 দিন পর আমার রাত আনুমানিক 11:45 দিকে আমার একটা অর্ডার আসে এবং একটা থাই রেস্টুরেন্ট থেকে। তখন আমি আমার আপুর সাথে ফোনে কথা বলতে বলতে আমি খেয়াল করি নাই যে নেভিগেশনটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, শুধু ফলো করতে থাকি। হঠাৎ দেখি যে মাইল এন্ডে, পার্কের মাঝখানে আমি এসে পড়েছি এবং আমাকে বলছে ইউ হ্যাভ অ্যারাইভড, মানে যেভাবে বলে আর কি, এবং বলছে আমি একটু শকড, একটু যে 12টায় পার্ক থেকে আমাকে যে খাবার অর্ডার দিল, কাউকে তো দেখছিও না এখানে। তখন আমি কাস্টমারকে কল দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তবে সাথে সাথে একটা মেসেজ আসলো আমার কাছে যে লিভ দ্য ফুড, মানে গাছের নিচে বা ল্যাম্পপোস্টের নিচে তাকে ফুডটা রাখতে বলা হলো এবং আমি একটু ভয় পেলাম এবং সাথে সাথে ওইটা ল্যাম্পপোস্টের নিচে রেখে চলে আসলাম। একদিন পরে আমি যখন স্বপ্নে দেখলাম যে একটা পুরান বিল্ডিং এর ফুড ডেলিভারি দিচ্ছি আমি, এবং কাস্টমার ওই লোকটা যাকে ট্রেনে দেখেছিলাম, এবং ভাবছিলাম হয়তো এইটা কোনো স্বপ্ন, তাই পাত্তা দিলাম না। পরের দিন কাজে গেলাম, ঠিক আবার 11:45 দিকে সেম আর একটা অর্ডার আসলো এবং ওই দিনও অর্ডার পিক করার পর খেয়াল করলাম আবার সেই পার্কের মাঝখানে ডেস্টিনেশন, এবং বুকটা কেঁপে উঠলো যেহেতু অর্ডার পিক করে ফেলেছি। সো ডেলিভারি না দিয়ে কোনো উপায় নেই, ডেলিভারি না করা ছাড়া। এবং 11 মিনিট সাইকেল চালিয়ে গেলাম। যাওয়ার পর একই কাহিনী, তবে ওই দিন সাহস করে আমি ফুডটা ল্যাম্পপোস্টের নিচে রেখে একটু দূরে এসে ওয়েট করছিলাম কে নেয় ফুডটা সেটা দেখার জন্য। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ল্যাম্পপোস্টের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ওই লোকটা
লোকটা, সাথে আরেকটা লোক তার মতোই একই রকম, সারা গায়ে কঙ্কালের ট্যাটু এবং পরনে কোনো শার্ট টি শার্ট নেই, খালি গায়ে, এবং ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে এবং রাগান্বিত চোখে। আমি সাথে সাথে চলে আসি এবং পরের দিন আমি ব্রিকলেনে মসজিদে ইমামকে ঘটনাটা বলি এবং তখন উনি বলেন যে খারাপ কিছু হয়তো হতে পারে, তুমি নামাজ পড়ো এবং নিয়মিত কোরআন পড়ো। আমি কয়েকদিন নিয়মিত কোরআন পড়ি এবং নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ এরপরে আমার কোনো প্রবলেম হয়নি। জানি এটা কোনো কতটুকু ভয় রাখছে আবার ঘটেছে ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএমবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবার আপনাদের জন্য আরো একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আর এই ঘটনাটির সময়কাল 2009 সালের ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি মাসেই উনি বেড়াতে গিয়েছিলেন ওনার নানার বাড়িতে। আর ওনার নানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলাতে। এই আব্দুল্লাহ ভাইয়ের ছোটবেলা থেকেই মাছ ধরার খুব নেশা ছিল। আর ওনার নানুর বাড়িটা বিল অঞ্চলে হওয়ার কারণে ওই সময়টাতে বিলের সব পানি নেমে গিয়ে পুকুরগুলা শুকিয়ে গিয়েছিল, আর ওইটাই ছিল মাছ ধরার একটা উত্তম সময়। যাই হোক, ওনার নানুর বাড়ি থেকে 200 কি 250 মিটার দূরে একটা পুকুর ছিল বিলের মাঝে। আবার ওই পুকুরটার সাথে লাগোয়া ওই একটা ছোট্ট খাল বয়ে গিয়েছিল। আর এই কারণেই প্রতি বছর ওই পুকুরটার মধ্যে অনেক মাছ পাওয়া যেত। যাই হোক, এই আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল ওই পুকুরে মাছ ধরতে যাওয়া, কারণ ওইটা মাছ ধরার সিজন। এই সময়তে সব পুকুর সেচে মাছ ধরা হয়। আর এই যে পুকুরটা সেচে হয়, দেখা গেছে আজকে সন্ধ্যাবেলা ওই পুকুরে একটা মেশিন লাগানো হয়, সারা রাতে পানিগুলা ওই মেশিনে সেচে পরের দিন সকালবেলা হয়তো বা ওই পুকুরটা মাছ ধরার জন্য উপযোগী হয়ে যায়। এই সিস্টেমে ওইখানে মাছ ধরা হয়। যাই হোক, ওনাদের নানাদের পুকুরটা তো একটু বড় ছিল, এই কারণে ওনারা কি করতেন, ওনারা মাছ ধরার আগের দিন সন্ধ্যাবেলা তো মেশিন বসায়, কিন্তু ওনারা আগেই মেশিনটা ওই পুকুরে ফিট করে দিতেন। আর মেশিন যেদিন রাতের বেলা ফিট করে দিতেন, ওই দিনকা ওই পুকুর পাড়েই থাকতে হয়। দেখা গেছে ওই পুকুরের পাড়ে একটা ছোট্ট শোয়ের মতো ঘর বানিয়ে ওইখানে ওনারা পাহারা দিতে হয় ওনাদের। কারণ দেখা গেছে হঠাৎ কখনো কখনো এমন হয় মেশিনে ওই তেল শেষ হয়ে যায় বা হাওয়া ঢুকে যায়, তখন মেশিন বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় এই মেশিনের ভিতরে পুকুরের মধ্যে যে কাদা থাকে, ময়লা থাকে, এগুলো ঢুকেও মেশিন জ্যাম হয়ে যায়, পানি যায় না। এই কারণেও পাহারা দিতে হয়। আবার অনেক সময় চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, এই কারণেও রাতের বেলা পাহারা দিতে হয়। যাই হোক, ওই বছর তো ওই মেশিনটা ফিট করে দেওয়া হয়েছে, আবার ওইখানে ছোট ওই শোয়ের ঘরটাও বানানো হয়েছে। তো রাতের বেলা তো ওইখানে পাহারা দিতে হবে। তো ওই বছর এই আব্দুল্লাহ ভাই আর ওনার ছোট মামা ওইখানে পাহারা দিবেন, রাতের বেলা থাকবেন, এই সিদ্ধান্ত হলো। তো রাতের বেলা সন্ধ্যায় আনুমানিক 8-9টার দিকে ওনারা বাড়ির থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে পাহারা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দেখে গেছে ওনারা সাথে করে একটা টর্চ লাইট, তারপরে হাতে আরো 2টা কোচ বলতো যে টেটা আর কি, আবার একটা বর্ষাও নিয়ে নিয়েছেন। বর্ষা নেওয়ার কারণ হলো ওই অনেক সময় রাতের বেলা শিয়াল, তারপর ভোদর এগুলো আসে মাছ খেতে। আর আসলে অনেক সময় দেখা গেছে শিয়াল যদি দলবদ্ধ হয়ে আসে তাহলে ওনাদের উপরই ঝাঁপিয়ে পড়ে। এই কারণে ওনারা নিজেদের আত্মরক্ষার্থে একটা বর্ষা নিয়ে নিয়েছেন। যাই হোক, ওনারা ওই ঘরের মধ্যে গিয়ে ওইখানে কিছুক্ষণ গল্প সল্প করার পরে হঠাৎ ওনারা ঘুমিয়ে যান। শীতের রাত তো, দেখা গেছে ঠান্ডায় ওনারা ঘুমায় যান। কখন যেন ঘুমায় যান ওনারা নিজেরা ওঠার পান না। মাঝরাতের দিকে আনুমানিক মাঝরাতি হবে, তখন এই আব্দুল্লাহ ভাই ছোট মামা ওনাকে ডাক পাচ্ছেন, এই আব্দুল্লাহ ওঠ, দেখ কি জানি দেখা যাচ্ছে, ওই পুকুরের ওই কিনারে কি জানি দেখা যাচ্ছে। এই কথা বলে ওনাকে ডাকছেন। আব্দুল্লাহ ভাইও ঘুম থেকে উঠে লাইট মেরে পুকুরের ওই পারে কোনো কিছু একটা দেখতে পান, কিন্তু জিনিসটা ভালো মতো বোঝা যাচ্ছিল না। এই কারণে আব্দুল্লাহ ভাইয়ের মামাকে বললেন যে আসো আমরা ওই দুইজনে মিলে ওই পারে যাই, ওই পারে গিয়ে জিনিসটার কাছে গেলে ভালো মতো দেখা যাবে আসলে জিনিসটা কি। কথা মতো ওনারা ছয়ের ভিতর থেকে বের হয়ে ওই দিকে যাওয়া শুরু করলেন। বের হয়ে ওনার পুকুরের কাছে গিয়ে দেখলেন বেশ পানি কমে গেছে, সেল মেশিনটাও তখন পর্যন্ত চলছে। ওনারা একটু সময় দেখলেন 2:40 মতো তখন বাজে। ওনারা তখন পুকুর পাড়ে গিয়ে লাইট মারিয়ে দেখতে পেলেন একটা অবয়ব পুকুরের মধ্যে কোমর ফুটে পানিতে নেমে ওইখানে কি যেন করছে। ওনারা ওই অবয়বটার পিছন সাইড থেকে দেখতে পাচ্ছিলেন, এই কারণে ওনারা ওই অবয়বটার চেহারা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু লাইট মেরে ওনারা বুঝতে পারেন যে এই অবয়বটার শরীরে লোমের মতো সারা শরীরে কিছু আবৃত করা। ওনারা লক্ষ্য করলেন ওনারা যে ওই জিনিসটার দিকে টস মেরেছে, এইটা নিয়ে ওই জিনিসটার কোনো ভ্রুক্ষেপই নেই। ওই জিনিসটার মতোই কিছু একটা করে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুকুর থেকে কোনো একটা কিছু তুলে মুখের কাছে দিয়ে খাচ্ছে। ওনারা আন্দাজ করতে পারলাম কোনো একটা জিনিস পুকুর থেকে মাছ ধরে মাছ খাচ্ছে। আর ওই সময় তো পুকুরের পানি বেশ কমে গিয়েছিল, এই জন্য হয়তো বা মাছ ধরতে সুবিধা হচ্ছিল। যাই হোক, আব্দুল্লাহ ভাইয়ের মামা তখন চিৎকার করে বলে, এই বেটা কেটে তুই কি করছ ওইখানে। ওনার এই চিৎকার শুনে তখন ওই জিনিসটা ওনাদের দিকে
ঘুরে তাকিয়েছে। যখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে তখন ওনারা দেখতে পান এই জিনিসটার চেহারা কেমন শিয়ালের মতো, কিন্তু দেখে মনে হচ্ছে জিনিসটা যেভাবে দাঁড়িয়ে আছে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আর এটার কোমরের উপরে অংশ দেখা যাচ্ছে মানুষের মতোই, কিন্তু এটা চেহারাটা শিয়ালের মতো। আর চোখ দুইটা একদম সাদা হয়ে এনার্জি বাল্বের মতো ঝলঝল করছে, এই চোখ থেকে আলো ছিটকে বের হচ্ছে। ওনারা আরো লক্ষ্য করলেন ওই জিনিসটার মুখ থেকে কেমন গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা মাছ খাওয়া থামাচ্ছে না, জিনিসটা একের পর এক মাছ খেয়েই যাচ্ছে। তো এমন দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ভাইয়ের মামা কিন্তু আর আব্দুল্লাহ ভাইও কিন্তু ভয় পায় নাই। ওনারা কি করে ওই জিনিসটাকে ওইখান থেকে খেতানোর জন্য উচ্ছ্বাস করে ওই চেষ্টা করতে থাকে, কিন্তু ওই জিনিসটা ওইখান থেকে না গিয়ে উল্টা ওই জিনিসটা ওনাদের দিকে কেমন এক পদে থুথু নিক্ষেপ করতে থাকে। ওনারা লক্ষ্য করলে দেখতে পান ওই জিনিসটা যখন থুথু নিক্ষেপ করতে নেয় তখন ওই জিনিসটার মুখের ভিতর থেকে মনে হয় আলো বের হচ্ছিল। আর ওনারা একটা জিনিস ভাবেন যে শিয়াল অথবা কুকুর তো থুথু নিক্ষেপ করতে পারে না। এই কথা ভাবতে ভাবতে ওই জিনিসটা আবার ওনাদের দিকে পিছন ঘুরে আবার মাছ খাওয়া শুরু করে। তখন এই আব্দুল্লাহ ভাই ছোট মামা হয়তোবা উনি বেশ রেগে গিয়েছিলেন, উনি রেগে গিয়ে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন এটা যেন আসলে কোনো স্বাভাবিক জিনিস না। উনি কি করেন ওই যে ওই বর্ষাটা হাতে নিয়ে উনি সজোরে ওই জিনিসটার দিকে ওই বর্ষাটা নিক্ষেপ করেন। ওই বর্ষাটা ওই জিনিসটার পিঠে গিয়ে বিদ্ধ হয়। এই বর্ষাটা ওই জিনিসটার পিঠে লাগার পরে ওই জিনিসটা একটা বিকট চিৎকার দিয়ে ওঠেন, আর চিৎকার দিয়ে ওই জিনিসটা কি করেন আব্দুল্লাহ ভাইয়ের মামার উপরে ঝাঁপিয়ে পড়েন। মামা আর ওই জিনিসটা ধস্তাধস্তি করছে, এই জিনিসটা আবার আব্দুল্লাহ ভাই দূর থেকে লক্ষ্য করছে। উনি আবার কি করলেন ওনার হাতে যে ট্যাটা ছিল এই ট্যাটা নিয়ে এইদিকে এগিয়ে আসলেন, আর এগিয়ে এসে এই ট্যাটার ডান্ডা দিয়ে ওই জিনিসটাকে সপাতে সপাতে বাড়ি দিতে থাকলেন। উনি ট্যাটার ছুড়ে মারেন নাই, কারণ ওনার মামাও তো এখানে ছিল, যদি মামা শরীরের আগে উনি সপাতে বাড়ি দিচ্ছেন। একটা সময় মনে হলো যেন ওই জিনিসটা মাথার মধ্যে তপাস করে একটা বাড়ি লাগলো আর মাথাটা ফেটে গেল, যেমন মনে হলো ওই মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হলো। এরপরে ওই জিনিসটা মাথার মধ্যে যখন আঘাত লাগে তখন ওই জিনিসটা আবার এক বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওই জিনিসটা আব্দুল্লাহ ভাইয়ের মামাকে ছেড়ে দিয়ে ওই পাশে থাকা ওই খালপাড়ে একটা খাইল্লার ঝোপ ছিল, ওই খাইল্লার ঝোপের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। আর খাইল্লার ঝোপের মধ্যে গিয়ে ঢুকে শিয়ালের মতো এক করুণ চিৎকার করতে থাকে, আর মনে হচ্ছে ওই ঝোপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনারা দেখছে এর কিছুক্ষণ পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন ওনারা তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর সবাইকে ঘুম থেকে ডাকলেন, কারণ বাড়িতে এসে দেখেন সবাই ঘুমিয়ে আছে। সবাই ওনাদের ডাকাডাকিতে ঘুম থেকে ওঠার পরে ওনারা সমস্ত ঘটনা সবাইকে খুলে বললেন। সবাই ওনাদের মুখে এই কথা শোনার পরে তারা ওই জায়গাতে আসলেন। এসে দেখেন কোনো কিছুই নেই, তার চারপাশ শুনশান নিস্তব্ধ, আর কোনো কিছু চিহ্ন ওইখানে নেই। এরপর ওনারা যেন ওই ঝোপঝাড়ের দিকে যাবেন ওনারা সেই সাহস করতে পারছিলেন না, কারণ ওই গ্রামের মানুষজন সকলেই জানে যে এই ধরনের ঝোপঝাড়ের মধ্যে ভালো কোনো কিছু থাকে না। এই কারণে ওনারা সিদ্ধান্ত করলেন যে কালকে সকালে এসে দেখবে আসলে কি হয়েছে এই জায়গায়। তো কথা মতো পরের দিন সকালবেলা বেশ কয়েকজন এসে ওই ঝোপঝাড়ের মধ্যে দেখে যে বড় একটা শিয়াল মরে পড়ে আছে, কিন্তু ঘটনাতে তো ওনারা একটা মানুষের মতো অবয়ব, যার চেহারা শিয়ালের মতো এরকম একটা অবয়ব দেখেছিল, আর এখন একটা বড় শিয়াল দেখছে। আর এটার পিঠের মধ্যে কিন্তু ওই বসাটা এখনো গেঁথে আছে, আবার এই শিয়ালটার মাথাও একদম ফাটা, মানে মাথাটাও ফেটে আছে। তো এমন একটা শিয়াল ওইখানে মরে পড়ে থাকার পরে ওই বাড়ির লোকজনের ওনারা বললো তোমরা রাতে হয়তো কোনো শিয়ালের সাথে যুদ্ধ করেছিলে, রাতে হয়তো বা তোমরা ভালো মতো লক্ষ্য করতে পারো না। এই কথা বলে ওনারা জিনিসটাকে আর পাত্তা দিলেন না। এরপরে ওই জিনিসটাকে ওইখানেই মাটি খুঁড়ে ওই মাটি চাপা দিয়ে দিলেন, আর এরপরে সবাই জিনিসটাকে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে গেলেন। কিন্তু এই আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই জিনিসটাকে এরকম উড়িয়ে দিতে পারলেন না, কারণ তারা দুইজন তো সশরীরে ওইখানে দেখেছিল শিয়াল তো এরকম মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে না, আবার শিয়ালের চোখ তো এরকম এনার্জি বাল্বের মতো জল করতে পারে না, আবার এর মুখের থেকে কি লাইটের মতো আলো বের হতে পারে, কখনোই না। এই কারণে ওনারা জিনিসটাকে গুরুত্ব দিলেন। এরপরে ওনারা ভালো একটা হুজুরের সন্ধান করে সেই হুজুরের কাছে যান। ওই হুজুরের কাছে নাকি জিন থাকতো, উনি এই জিনের মাধ্যমে নাকি নানা ধরনের তথ্য নিয়ে মানুষের উপকার করতেন, যে আর কি ওনার কাছে চিকিৎসার জন্য যেত। তো যাই হোক, এই হুজুরের কাছে গিয়ে এই ঘটনার সমস্ত কিছু খুলে বললেন। হুজুর তারপরে ওনাদেরকে আশ্বস্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার জিনদের কাছ থেকে রাতে বিষয়টার খোঁজ খবর নেই, ওইটা আসলে কি ছিল এরপরে তোমাদেরকে আমি জানাবো, তোমরা কালকে আসরের পরে আসো। তো এই কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করে বিদায় দিয়ে দিলেন। তো ওনারা এর পরের দিন আসরের নামাজের পরে এই হুজুরের সাথে গিয়ে দেখা করলেন। এর মাঝে তাদের সাথে অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো এই হুজুর ওনাদেরকে জানালেন এক ভিন্ন রকমের তথ্য, যেটা শুনে বেশ অবাকই হলেন তারা। এই হুজুর ওনার জিনের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পেরেছেন এটা আসলে একটা পিশাচ ছিল, আর এই পিশাচের নাম রঙ্গা। আর এই রঙ্গা পিশাচটা নাকি এখন খুব দুর্বল আর বৃদ্ধ হয়ে গেছে, খুব বয়স হয়ে গেছে, এই কারণে ওনারা নাকি প্রাণে বেঁচে গিয়েছিল। হুজুর আরো বললেন এই পিশাচটা নাকি এখন খুব নিরীহ একটা পিশাচ হয়ে গেছিল, কারণ এই পিশাচটা নাকি দিনের বেলায় ওর ঘর থেকে বের হলেই এই পিশাচের যে প্রতিবেশী যে জিনগুলো থাকতো ওই জিনগুলো এটাকে ধরে বেধড়ক মারতো, যার কারণে ও খুব কম বের হওয়ার চেষ্টা করতো। আর যখনই এই রঙ্গা বের হতো, রঙ্গা পিশাচ, তখন একসাথে বেশি করে খাবার খাওয়ার চেষ্টা করতো। আর ওই রাতে ওই জিনিসটা ওই ঘর থেকে বের হয়, আর ওইখানে যেহেতু পুকুর সেচাও ছিল, আর
এই কারণে ওই জিনিসটা এখানে মাছ খেতে আসে। আর এটা খুব ক্ষুধার্ত থাকার কারণে আর একসাথে বেশি খাবার খাওয়ার কারণে ওনারা যেন এই যে টর্চ লাইট মিলেছিল, এই কারণে ওই পিশাচটার কোনো ভ্রুক্ষেপই ছিল না। আর এরপরে এই রঙ্গা পিশাচ যখন বুঝতে পারে যে মানুষজন তাকে দেখে ফেলেছে, কিন্তু এই রঙ্গা পিশাচ তখন আর গায়েব হতে পারছিল না, কারণ তারা ওই রঙ্গার দিকে পিশাচটার দিকে টর্চ লাইট মেরে রেখেছিল। এই কারণে এই জিনিসটা আর তখন গায়েব হতে পারছিল না। এরপরে তো ওই পিশাচটার সাথে তাদের দস্তাদস্তি হাতাহাতি হয়, আর ওই হাতাহাতি আর দস্তাদস্তির ফলে ওই পিশাচটা ওইখানে মারা যায়। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই হুজুরকে জিজ্ঞেস করলেন যে আসলে এই পিশাচটাকে তার স্বজাতিতেই কেন মারতো। তখন হুজুর আরো একটা তথ্য দেয় যে এই রঙ্গা পিশাচটা নাকি একটা সময় খুবই শক্তিশালী ছিল, আর তার থেকে কম শক্তিশালী যে পিশাচ বা জিনগুলো ছিল তাদেরকে ধরে নাকি এই রঙ্গা পিশাচ মারতো। তার চাইতে যে পিশাচ বা জিনের এই শক্তিতে দুর্বল ছিল তাদের